মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, তোমাদের বলেছিলাম যে আজকে একটা এক্সাম নিব। তোমরা হচ্ছে যদি মনে করো যে একটু পড়ার দরকার আছে তাহলে বাকিরা সবাই ঢুকতে ঢুকতে একটু চোখ বলিনি। আমি তোমাদেরকে কোশ্চেন বলবো। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে কোশ্চেন বলবো, তোমরা হচ্ছে কোশ্চেন লিখতে হবে না, তোমরা জাস্ট অ্যান্সারটা এই যে এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? কে কি অ্যান্সার লিখেছো ওইটা হচ্ছে আমি করে রাখবো, নোট করে রাখবো। বুঝাতে পেরেছি? তোমরা যেরকম চ্যাট বক্সে এখানে আমাকে পাঠাও, কি বলে, রোল নাম্বার পাঠাও, ওরকম করে হচ্ছে আমি যখন প্রশ্ন বলবো তখন হচ্ছে তোমরা অ্যান্সারটা সাথে সাথে ওখানে লিখে ফেলবে। এভাবেই এক্সাম হবে, জাস্ট মানে এক ওয়ার্ডে বা 2 ওয়ার্ডে অ্যান্সার হবে। আমি তোমাদেরকে প্রশ্নটা বলবো, তোমরা হচ্ছে অ্যান্সারটা আমাকে ইনবক্সে লিখে দিবে। আমি কি বোঝাতে পেরেছি? সবাই কি বুঝছো কি বলছি? বুঝেছি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। এখন কি একটু পড়াশোনা করার দরকার আছে নাকি আমি প্রশ্ন বলবো? মিস একটু টাইম লাগবে। আচ্ছা, ঠিক আছে, একটু চোখ বুলিয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, খুব বেশি সময় তো দেওয়া যাবে না। এইমাত্র যে জয়েন করেছো, কে? তানহা। এইমাত্র যে জয়েন করেছো তাকে বলছি এক্সাম হবে
যদি একটু পড়তে চাও পড়ে নাও, আর এক্সামে আমাকে অ্যান্সারটা লিখে পাঠিয়ে দিবে। 1 বা 2 ওয়ার্ডে অ্যান্সার হবে, ঠিক আছে? ওকে ম্যাম। আমি তোমাদের নামগুলো লিখে নিই, তারপর প্রশ্ন বলা শুরু করবো। জানাসিন, আচ্ছা ঠিক আছে, শুরু করছি এখন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে মোট জাতীয় আয় হিসাব করতে। আচ্ছা, তোমরা সবাই একটু ভিডিওটা অন করো, সবাই একটু ভিডিওটা অন করে রাখো। মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়? কুইক অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি দিতে হবে। ম্যাম কোশ্চেনটা একটু আবার বলেন না। মোট জাতীয় আয়, কোশ্চেন তো তোমরা লিখবে না, তোমরা জাস্ট অ্যান্সার লিখবে। মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনায় আনতে হয়? আর ভিডিও অন করতে বলেছি সবাইকে, এটা এক্সাম নিচ্ছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইফতি, জানাসিন, কাশফিয়া, স্নেহা, সুকন্যা, তানহা, ভিডিও অন করো। কাশফিয়া, স্নেহা, আচ্ছা তোমাদের কি পড়া হয়েছে? তোমরা কি এক্সাম দিতে পারবে, নাকি আমি শুধু শুধু সময় নষ্ট করছি বলো? যদি এক্সাম দিতে না পারো তাহলে আমি নেক্সট চ্যাপ্টার পড়ানো শুরু করে দিই। কথা বলো জানাসিন। জি ম্যাডাম। এক্সাম কি দিতে পারবে, নাকি আমি শুধু শুধু সময় নষ্ট করছি বলো? পারবো ম্যাডাম। যদি যদি বলো যে আজকে পারবে না, এটা তো কোনো প্রিপারেশন না। আমি প্রশ্ন বলে বসে আছি, আমি তোমাদেরকে প্রশ্ন বলবো, তোমরা সাথে সাথে অ্যান্সার টাইপ করে আমাকে পাঠিয়ে দিবে। তোমরা চুপ করে বসে আছো, এভাবে তো হবে না। এইটাই আমি পারছি প্রশ্ন না। বলবো, সাথে সাথে অ্যান্সার লিখে। আর যদি মনে করো যে আজকে পারবে না আর একটু পড়ার দরকার, তাহলে আমি হচ্ছে তোমাদের পরশুদিন ক্লাস আছে, সেদিন এক্সাম নিব, আজকে বাদ দিই। বলো কি করব? সুকন্যা, প্রিপারেশন নিয়েছো?
মিস নেক্সট দিন পরীক্ষাটা দিই। তো সেটা বলতে হবে তো, আমি জিজ্ঞেস করছি তাও চুপ করে বসে আছে। ঠিক আছে, নেক্সট দিন যেন সবাই প্রেজেন্ট থাকো। আবার এরকম করো না যে আজকে এক্সাম তাহলে আজকে আর কেউ নাই, সব হাওয়া হয়ে গেছি। আচ্ছা, তাহলে যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম ওই চ্যাপ্টারের হচ্ছে ইয়াটা বের করো, ওই যে অনুশীলনী বের করো। অনুশীলনীটা সলভ করে তারপর হচ্ছে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। জন প্রতি বার্ষিক আয়কে কি বলে? মাথা পিছু আয়, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, তারপর আছে মোট দেশজ উৎপাদন গণনায় নিচের কোনটি ধরা হয়? চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য। এটা তো অসংখ্যবার পড়া হয়েছে। চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্য হচ্ছে মাথা পিছু আয় বিবেচনার সময় ধরা হয়। আচ্ছা, তারপরে আছে রুমানা তার বাড়ির আঙিনায় সাধারণ বীজ বপন করে প্রথম বছর যে পরিমাণ সবজি পান, পরের বছর উন্নত জাতের বীজ ব্যবহার করে তার চেয়ে বেশি সবজি পান। রুমানা তার উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কোনটির ব্যবহার পরিবর্তন করেছেন? কি হবে এটা? প্রযুক্তি। প্রযুক্তি হবে, ভেরি গুড। আচ্ছা, উৎপাদন ক্ষেত্রে এরূপ পরিবর্তন কি করে? জিডিপি বৃদ্ধি করে, জিএনআই বৃদ্ধি করে, নাকি এনএনআই হ্রাস করে? কোনটা হবে? 1 ও 2। 1 ও 2, ভেরি গুড। আচ্ছা, তারপরে আছে সৃজনশীল প্রশ্নের ক আর খটা নিয়ে একটু আলোচনা করি। শিহাব 10 বছর যাবত বাহরাইনে কর্মরত, প্রতি মাসে তার আয়ের কিছু অংশ দেশে প্রেরণ করেন। আর তারপরে ঘটনা 2 বলেছে যে মিসেস ব্রাউনি ব্রিটেনের নাগরিক, তিনি বাংলাদেশের একটি বেসরকারি সংস্থায় কর্মরত, প্রতি মাসে তিনি তার দেশে টাকা পাঠান। আচ্ছা, এখন নির্জাতীয় আয় কাকে, তোমাদের বইয়েও দেওয়া আছে সুন্দর করে। নির্জাতীয় আয়টা হচ্ছে আয় থেকে যখন আমরা মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বাদ দিই সেটাকে হচ্ছে কি বলে? নির্জাতীয় আয় বলে, তাই না? মোট জাতীয় আয় থেকে, অর্থাৎ হচ্ছে জিএনআই যেটা গ্রস ন্যাশনাল ইনকাম, জিডিপি না, জিএনআই যেটা, ওইটা থেকে যখন আমরা মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বাদ দিই তখন যেটা পাই সেটাকে বলে নির্জাতীয় আয়। আচ্ছা, নির্জাতীয় আয়কে ওই যে তোমার সাংকেতিক ভাবে লেখে এনএনআই। তারপরে আছে আমি সরি। কারণ এটা আয় পদ্ধতি, আর আমরা হচ্ছে এই যে উৎপাদনের উপকরণের যে আয়গুলো আছে সেগুলো যোগ করছি। উৎপাদনের উপকরণের আয় হচ্ছে এই 4টা, ঠিক আছে? আমরা হচ্ছে আয় পদ্ধতিতে হিসাব করছি এবং এগুলা হচ্ছে এই 4টা হচ্ছে আয়, কি বলে, উৎপাদনের উপকরণের আয়। আমরা যখন ব্যয় পদ্ধতিতে হিসাব করব জিডিপি, তখন হচ্ছে আমরা কি হিসাব করব? যে সরকারি এবং বেসরকারি যে ব্যয়গুলো আছে সেগুলা হিসাব করে হচ্ছে আমরা জিডিপি হিসাব করব, ঠিক আছে? আয় পদ্ধতিতে আমরা উৎপাদনের উপকরণের আয় যোগ করি, ব্যয় পদ্ধতিতে আমরা সরকারি বেসরকারি ব্যয় যোগ করি। আরেকটা কি আছে? আরেকটা পদ্ধতি কোনটা? 3টা পদ্ধতি না? উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে হচ্ছে আমরা দেশে যে 15টা অর্থনৈতিক খাত আছে এটার উৎপাদনের মূল্য যোগ করি, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন আমাকে আয় পদ্ধতি বললো, আমি শুধু মানে সামেশন এটা 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 বলে শুধু সংকেত বলে দিলাম বা সূত্র বলে দিলাম,
আর সেটা ঠিক আছে, যখন তোমার কাছে সূত্র জানতে চাইবে তোমাকে সূত্র বলতে হবে, কিন্তু যখন তোমার কাছে মানে আয় পদ্ধতি সম্পর্কে জানতে চাইবে তখন তোমাকে জানা থাকতে হবে বা তোমার বুঝতে হবে যে আয় পদ্ধতিটা কি, কিভাবে আয় পদ্ধতিটা আসছে বা কিভাবে আমি সেটা ক্যালকুলেট করছি। আচ্ছা, তারপরে গ নাম্বারে আছে শিহাবের অর্থ প্রেরণ আমাদের জাতীয় আয় পরিমাপে কিভাবে সম্পৃক্ত হয়। আচ্ছা, শিহাব হচ্ছে দেশের বাইরে কাজ করছে, ঠিক আছে। এখন শিহাবের এই অর্থ প্রেরণ আমাদের দেশে কিভাবে যোগ হবে এটা কে বলতে পারবে? মানে খুব বড় করে না, জাস্ট জিস্ট যেটা একেবারে সারমর্ম যেটা। জিডিপি কি বললে তোমার মোট দেশজ উৎপাদন আর মোট জাতীয় উৎপাদন, এই দুইটা সংজ্ঞা মনে আছে কি? সব হা করে তাকিয়ে আছে, মানে চ্যাপ্টার যে কোন দিক দিয়ে পড়ালাম আর কোন দিক দিয়ে শেষ করলাম কিছুই বুঝতে পারছে না। মোট জাতীয় উৎপাদনে বলেছিলাম যে মোট জাতীয় উৎপাদনের মধ্যে যখন আমরা হিসাব করব তখন হচ্ছে ভৌগোলিক সীমানার মধ্যে যারা অবস্থান করেন তাদের মানে তাদের দ্বারা উৎপাদিত চূড়ান্ত দ্রব্যের মূল্যটা হচ্ছে আমরা কাউন্ট করব। মোট দেশজ উৎপাদনের মধ্যে হচ্ছে ভৌগোলিক সীমানাটা ইম্পর্টেন্ট, আর মোট জাতীয় উৎপাদনের মধ্যে হচ্ছে নাগরিক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই যে শিহাব দেশের বাইরে থেকে অর্থ পাঠাচ্ছে, এটা আমরা যখন মোট দেশজ উৎপাদন হিসাব করব তখন হচ্ছে এটা আসবে না, শিহাবেরটা আসবে না, কারণ সে বাংলাদেশের নাগরিক হলেও সে দেশের বাইরে অবস্থান করছে, ঠিক আছে। এটা কোথায় আসবে না? মোট দেশজ উৎপাদনের মধ্যে আসবে না, ওকে। কিন্তু যখন আমরা মোট জাতীয় আয় বা জিএনআই যখন হিসাব করব তখন হচ্ছে এই শিহাবের পাঠানো অর্থটা আসবে। কেন আসবে? কারণ সে বাংলাদেশের নাগরিক, ওকে। এখন সে বাহরাইনে থাকুক আর সে আমেরিকায় থাকুক বা সে দেশের যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সে যখন বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বাইরে থেকে অর্থ উপার্জন করে দেশে পাঠাবে তখন হচ্ছে এটা মোট জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তারপরে এই যে মিসেস ব্রাউনের কথা বলেছে, তার সে হচ্ছে বাংলাদেশে থেকে অর্থ উপার্জন করে, ঠিক আছে। সে একজন ব্রিটিশ নাগরিক, সে বাংলাদেশে থেকে অর্থ উপার্জন করে এবং সে এই অর্থটা কি করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তো সে যে বাংলাদেশের থেকে অর্থ উপার্জন করছে, এখন দেখো মিসেস ব্রাউনের ব্যাপারে কি বলেছে। মিসেস ব্রাউনের আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও। তোমাদের তো কোনো মতামতই নাই, সব চুপ করে বসে আছো। মিসেস ব্রাউনের আয় কি হবে? সে তো ব্রিটিশ নাগরিক, সে যে ইনকাম করছে এটা বাংলাদেশের, যখন আমরা মোট জাতীয় আয় বা জিডিপি যখন আমরা কাউন্ট করব তখন এটা কি বাংলাদেশের ইয়াতে আসবে কি আসবে না? এটা ম্যাডাম জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ এটা সে যদি মানে সে যে ইনকাম করে এটা হচ্ছে তোমার জিডিপি তে লিখতে হবে। জানাসিন বলেছো এটা? জি ম্যাডাম। ভেরি গুড। হ্যাঁ, সে যখন এটা ইনকাম করছে তখন জিডিপি তে লিখতে হবে। আবার সে যখন এই টাকাটা পাঠিয়ে দিচ্ছে, সে যখন এই টাকাটা দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে তখন হচ্ছে এটা আমাদের ওই যে ইয়া হিসেবে চলে যাচ্ছে, কি বলে তোমার, আমরা যখন মোট জাতীয় আয় থেকে মোট জাতীয় আয়ের সাথে হচ্ছে রপ্তানি যোগ করি আর আমদানি মাইনাস করি, তো ওইটা হচ্ছে আমদানি হিসেবে চলে যাচ্ছে, মানে এটাকে আমরা মাইনাস করে দিব যখন মোট জাতীয় আয় হিসাব করব তখন এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রশ্নটা হচ্ছে জহির তার নানা বাড়ি মধুপুরে বেড়াতে যায়, তার নানা পুকুরে মাছ চাষ করেন। জহির তার নানা বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা ও জীবজন্তু দেখতে পায়, কিন্তু সে জানতে পারে যে এটা একটা বিশেষ ধরনের অঞ্চল। আচ্ছা, তারপরে প্রথম ক নাম্বার প্রশ্নটা আছে যে সিসিএ এটার পূর্ণ রূপ কি? এটা কি বইয়ে আছে? জি মিস সিসিএ আছে, বলতে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ভেরি গুড। কে বলেছো? এটাও জানাসিন বলেছো? আচ্ছা,
তারপরে হচ্ছে মোট দেশজ উৎপাদন বলতে কি বোঝায়, এটা হচ্ছে যে সংজ্ঞাটা দেওয়া আছে বইয়ে সেটা দিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে জহির তার নানা বাড়ির পাশে যে অঞ্চলটি দেখতে পায় সেটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। জি ম্যাডাম, বন সম্পদ, হ্যাঁ কৃষি খাতে। আচ্ছা, কৃষি খাতের অন্তর্ভুক্ত, হ্যাঁ এটা হচ্ছে কৃষি খাতের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে জহিরের নানা চাষকৃত মাছের অবদান বিশ্লেষণ করো। আচ্ছা, এটা হচ্ছে তারপর এই যে আত্মকর্মসংস্থান করে ইয়া হয়েছে, সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এগুলা বলে তারপরে হচ্ছে একটা ব্যাখ্যা দিয়ে দিবে। আচ্ছা, এক হাত দিয়ে ফোন ধরে রাখি আর করবো বল। ফোন চাপাইতে লাগবে। ওই মেহেদির হাত দিয়ে তো ফোন ধরতে পারতো, মেহেদিটা কেন দেখাইলা? আচ্ছা ডান কেটে হাত দিয়ে গিয়েছিল ফোন না? বাম হাত দিয়ে ফোন ধরলে তবে এখানেও গল্প শুরু করছে। আচ্ছা, আর 15 মিনিটস এর মতো আছে, আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করে দেই। বই আছে সবার সামনে? জি মিস। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আমি কিন্তু বুধবারে পরীক্ষা নিব, দয়া করে সবাই পড়াশোনা করে রাখবে। আর আরেকটা কথা, ধরো তুমি এতদিন যে পড়াশোনা করো না এটা তো বুঝাই যাচ্ছে। এখন ধরো তুমি যে পড়তে বসেছো, ওই আগের চ্যাপ্টারটা পড়তে বসেছো, হ্যাঁ, বসে তারপর হচ্ছে তোমার মনে হচ্ছে যে তুমি এই জিনিসগুলা বুঝো নাই। হ্যাঁ, এখন বুধবারে যখন এক্সাম নিব তার আগে যদি মনে করো যে এগুলা হচ্ছে মিসকে জিজ্ঞেস করে ক্লিয়ার হতে হবে, ফিল ফ্রি। ঠিক আছে, এটা মনে করার কোনো দরকার নাই যে এতদিন যে পড়াশোনা করেন এটা তো মিস বুঝে যাবে, মিস অলরেডি বুঝে গেছি। তো যখন পড়তে যাবে এবং যখন প্রবলেম হবে ওটা লিখে রাখবে, এবং নেক্সট ডে হচ্ছে যখন আমরা মানে এক্সাম নেওয়ার আগে তোমাদের ওই কনফিউশন গুলো ক্লিয়ার করে তারপর আমরা নয় 15-20 মিনিট পরে এক্সাম শুরু করলাম, এটা কোনো সমস্যা না। ঠিক আছে? ম্যাডাম হ্যাঁ বলো। চ্যাট বক্সে না নিয়ে কি অন্য কোনো ভাবে নিতে পারবেন না? না শোনা, অন্য কোনো ভাবে নিলে তো তোমরা কপি করবা, এটা ওইখানে করলেও তোমরা ঝামেলা কপি করবা, হয়, মানে চ্যাট কোনো ঝামেলা বক্সে হবে যদি না। লেখার সময় ওই যে আপনাকে যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে বের হয়ে আনমিউট করতে হবে, আর তখন যে দেখবো যে সব মুছে গিয়েছে, আবার শুরু থেকে লিখতে হয়। মানে না না, তো শুনো, তোমরা হচ্ছে অ্যান্সার লিখবে, ঠিক আছে? আমি একটা প্রশ্ন করব, তোমরা অ্যান্সার লিখবে, আমি সাথে সাথে ওই অ্যান্সারটা আমি সাথে সাথে হচ্ছে তোমাদের মার্কিং করব। তোমাদের মানে কার প্রশ্ন হয়েছে আমি যেমন খাতার মধ্যে সব যে যে প্রেজেন্ট থাকবে সবার নাম লিখে রাখবো, অ্যান্সারটা দেখে সাথে সাথে হচ্ছে মানে একে তোমাদের ইয়ার নামের সাথে টিক দিয়ে দিব, বা যারটা হয়নি তার সাথে ক্রস দিয়ে দিব, এটা মুছে গেলেও কোনো সমস্যা নাই, বুঝছো? সাথে সাথে মার্কিং হয়ে যাবে, তারপরে হচ্ছে পরে নেক্সট কোশ্চেনটা করব। আর তারপর ঠিক হচ্ছে আছে আমার সাথে কোনো কথা বলার দরকার নাই, আমি হচ্ছে কি করব, মানে একটা কোশ্চেন দুইবার করে বলবো, তারপর একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় রাখবো, আমার কাছে ঘড়ি থাকবে, একটা কোশ্চেনের জন্য 1 মিনিট সময় থাকবে, 1 মিনিট পরে নেক্সট কোশ্চেনে চলে যাব। ঠিক আছে? আর এরপরে যদি মনে করো যে কোশ্চেন গুলো দরকার, তখন হচ্ছে ওই কোশ্চেন গুলা লিখে তোমাদেরকে পাঠিয়ে দিব, এগুলো বইই আছে, গাইডেও আছে। আচ্ছা, এখন 82 নাম্বার পেজে যাও, অর্থ ও অর্থের প্রকারভেদ। আচ্ছা, শুরু করেছে এভাবে যে দীর্ঘকাল যাবৎ কৃষক তার ধানের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় এবং জেলে তার মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে হাঁড়ি পাতিল সংগ্রহ করত। এভাবে মানুষ এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করার ব্যবস্থাকে সরাসরি পণ্য বিনিময় প্রথা বলে বা বার্টার সিস্টেম বলে। অর্থাৎ এক পণ্যের বিনিময়ে আমরা আরেক পণ্য কিনে নিচ্ছি, এখানে কোনো অর্থের লেনদেন হচ্ছে না। ঠিক আছে? কৃষক তার উৎপাদিত ফসলের বিনিময়ে তাঁতির কাছ থেকে কাপড় নিচ্ছে, তাঁতি তার কাপড়ের বিনিময়ে কৃষকের কাছ থেকে খাদ্য নিচ্ছে। এই যে পণ্য বিনিময় প্রথা, এটাকে বলে বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা। এবং যখন অর্থ ছিল না, অর্থের প্রচলন ছিল না, তখন হচ্ছে এই সিস্টেমে হচ্ছে অর্থনীতি পরিচালিত হতো।
আমাদের দেশের গ্রামাঞ্চলে কোনো কোনো এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখনো এই প্রথার প্রচলন দেখা যায়, তবে এই প্রথার লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হয়। যেমন দ্রব্য বিভাজনে অসুবিধা, পারস্পরিক অভাবের অমিল, এসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। অর্থাৎ এই যে এখানে খুব সিম্পলি লিখে ফেলেছে যে কৃষক তার ধানের বিনিময়ে তাঁতের কাছ থেকে কাপড় নেয়। এখন কৃষকের হয়তো কাপড়ের দরকার, কিন্তু তাঁতির এখন ধানের দরকার নাই। তার হয়তো এখন অন্য একটা দা বটি, কাঁচি, ছুরি এরকম একটা কোনো কিছুর দরকার। ঠিক আছে, তো তাদের দুজনের অভাব তো মিললো না, তো দুজনের মধ্যে কি বিনিময় হতে পারবে? পারবে না। তো এই কারণে হচ্ছে কি দরকার? অর্থের দরকার। তো এইরকম কমপ্লিকেশনস, পণ্য বিনিময় প্রথার এই কমপ্লিকেশনস গুলো দূর করার জন্য আস্তে আস্তে কি হয়েছে? অর্থের উদ্ভব হয়েছে। আধুনিক অর্থনীতিতে বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ সর্বজন স্বীকৃত ও গৃহীত। অর্থ বিনিময়ের মাধ্যম দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। এই লাইনটা আন্ডারলাইন করো, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অর্থ যে শুধু বিনিময়ের মাধ্যম তা কিন্তু না, দ্রব্য ও সেবার মূল্যের পরিমাপক। অর্থাৎ অর্থ দিয়ে আমরা কি করি? একটা দ্রব্য বা সেবা কোন মূল্যের সেটা পরিমাপ করি। তারপরে অর্থ দিয়ে আমরা কি করি? আমাদের সম্পদ সঞ্চয় করি। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্থের যেমন বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা পাওনা মেটানোর উপায় হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন ও ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত, তাকে অর্থ বলে। এটা হচ্ছে সংজ্ঞা। বিভিন্ন দেশে অর্থ বিভিন্ন নামে পরিচিত, যেমন বাংলাদেশে টাকা, ভারতের রুপি, আমেরিকার ডলার ইত্যাদি। আচ্ছা, তারপরে বলেছে অর্থের প্রকারভেদ, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থের শ্রেণীবিভাগ করা যায়। তার প্রথমে হচ্ছে কি? ধাতব মুদ্রা এবং কাগজি নোট। ধাতব মুদ্রার তো এখানে সিম্পলি ছবি দেওয়া আছে, কতগুলা কয়েন, যেগুলো হচ্ছে কয়েন এগুলো ধাতব মুদ্রা। আর যেগুলো হচ্ছে আমাদের পেপার নোট যেগুলো আছে, আমাদের বাংলাদেশে এখন পেপার নোটই বেশি চলে, মুদ্রাগুলা প্রায় হারিয়েই গেছে, ওগুলা হচ্ছে তোমার কাগজি নোট। পেপার মুদ্রা যেগুলো আছে ওগুলো হচ্ছে কাগজি নোট। ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনে লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে। আর বাংলাদেশে কত টাকার ধাতব মুদ্রা প্রচলিত আছে, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কত টাকার আছে? 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা এখন আর নেই, এটা অবসলিট হয়ে গেছে। ধাতব মুদ্রাকে বস্তুগত মূল্যমানের দিক থেকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রামাণিক মুদ্রা এবং প্রতীক মুদ্রা। আন্ডারলাইন করো এটা। প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যে সমপরিমাণ মূল্য পাওয়া যাবে। অর্থাৎ 5 টাকার কয়েনটাকে যদি, 5 টাকার কয়েনটা তো কি মানে একটা মেটাল, তাই না? এই মেটালটাকে যদি আমি গলাই, হ্যাঁ, আমি ধরো এটাকে অর্থ হিসেবে ইউজ করছি না, হ্যাঁ, আমি এটাকে লেনদেনের মাধ্যম হিসেবে ইউজ করছি না, আমি এটাকে একটা ধাতব খণ্ড হিসেবে ব্যবহার করতে চাই। ঠিক আছে, এটাকে আমি কোনো কামারের কাছে দিয়ে বা কারো কাছে দিয়ে হচ্ছে এটাকে গালানো হলো এবং এটাকে অন্য কোনো পারপাসে ব্যবহার করতে চাওয়া হলো। ঠিক আছে, তখন এই যে গালানোর পরে এটাকে যদি ওই অতটুকু মেটালকে যদি 5 টাকা দিয়ে বিক্রি করা যায়, ঠিক আছে, তখন ওটা তো আর কয়েন নেই। আমি যখন এটাকে গলিয়ে নিলাম তখন এটার কয়েন নাই, তখন এটার অর্থ না, তখন এটা একটা মেটাল। ওই মেটালটাকে যদি আমি আবার 5 টাকা দিয়ে বিক্রি করতে পারি, অর্থাৎ 5 টাকার কয়েনটাকে যখন আমি মেটাল হিসেবে ইউজ করছি তখনও এটার মূল্য 5 টাকাই। এরকম যদি হয় তাহলে বলছে এটা হচ্ছে প্রামাণিক মুদ্রা। মানে এটা যখন এটার অর্থের যে দাম আবার এটা মেটালের একই দাম। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রামাণিক মুদ্রা। আর প্রতীক মুদ্রা বলতে বোঝায়, হ্যাঁ বলো। যে পয়সা মেটাল দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এটা একটা মেটাল, কি ধাতব না, হ্যাঁ, স্টিল না, তো পয়সা দেখে বুঝো না? কি লাগে তোমার কাছে? প্লাস্টিক মনে হয় এটা? না, চাঁদনি মনে হয়, রূপা রূপা। তাই? এতগুলা রূপা তুমি হাতে নিয়ে ঘুরো? বাংলাদেশের মানুষ কবে গলায় টলায় গয়না পরে বসে থাকতো এগুলা রূপা হলে? আচ্ছা, প্রামাণিক মুদ্রা কি বুঝেছো? প্রামাণিক মুদ্রা বলতে কি বুঝিয়েছি সেটা কি বুঝেছো? প্রামাণিক মুদ্রা হচ্ছে, হ্যাঁ, যেটা 5 টাকার কয়েনকে যদি আমি মানে ধাতব বস্তু হিসেবে ব্যবহার করি তখনও যদি এটার মূল্য 5 টাকাই থাকে তখন হচ্ছে সেটা প্রামাণিক মুদ্রা। আর প্রতীক মুদ্রা বলতে বোঝায় যে ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম হয়। সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। অর্থাৎ ওই যে 50 পয়সা বা অন্য কয়েন গুলা ছিল, এগুলো এরকম হতে পারে যে
মানে এটাকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে এক টাকার কয়েন বা 2 টাকার কয়েন বা 50 পয়সার কয়েন হিসেবে ইউজ করছি, কিন্তু এটা যদি ধাতব মানে ধাতব বস্তু হিসেবে আমরা ব্যবহার করি, তখন কি হবে? গলানোর পর দেখা যাবে ওইটার জন্য আমি আর মানে ওই অর্থ পাচ্ছি না। ওই ঠিক আছে? সমান ওটা টাকা হ্যাঁ, ওই সমান অর্থ। টাকা পাচ্ছি না, ওইটা কম হয়ে যাচ্ছে। ওইটা হচ্ছে প্রতীকী। ঠিক আছে? ওইটা হচ্ছে প্রতীকী মুদ্রা। মানে এটার ধাতব মূল্যটা কম, কিন্তু যেহেতু সরকার কর্তৃক প্রচলিত এবং সরকার এটাকে অর্থের একটা মর্যাদা দিয়েছে, এই কারণে এটার এই মূল্য আছে। বিনিময়ের মাধ্যম হিসেবে এটার এই মূল্য আছে, কিন্তু এটার ধাতব মূল্যটা কম। সেটা হচ্ছে প্রতীকী মুদ্রা। আর প্রামাণিক মুদ্রা হচ্ছে যে এটার মানে অর্থ হিসেবে এটার যে মূল্য, ধাতব মূল্য হিসেবে এটার একই মূল্য। ঠিক আছে? তারপরে আছে কাগজি নোট। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে কাগজি মুদ্রা বা নোট বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্যের নির্দেশক, যা সাধারণত নোটের কাগজটির মূল্য অপেক্ষা অধিক হয়। ডেফিনেটলি আমরা যে 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা নোট পর্যন্ত ইউজ করি, এই 1000 টাকার নোটটা কি কখনো 1000 টাকা মূল্যের হবে? এটা 1000 টাকার নোটটা আমরা 1000 টাকা মানে বিনিময়ের মাধ্যম হিসেবে কেন ব্যবহার করতে পারছি? কারণ বাংলাদেশ সরকার বলেছে যে আমরা পারবো, তাই না? বাংলাদেশ ব্যাংক বলেছে যে আমরা পারবো। এটা বাংলাদেশের অর্থনীতিতে প্রচলিত। ঠিক আছে? কিন্তু এই কাগজের টুকরাটাকে কখনো তুমি যদি অন্য কোনো দেশে বিক্রি করতে যাও, তোমার কাছ থেকে কেউ 1000 টাকা দিয়ে কিনবে? কখনোই কিনবে না। তা প্রায় সকল দেশে কাগজি মুদ্রা বা নোট সরকারি নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রাগুলো হলো যা যা আছে এগুলো আন্ডারলাইন করে রাখো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, কাগজি মুদ্রাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রূপান্তরযোগ্য, আরেকটা হচ্ছে রূপান্তর অযোগ্য। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়া মাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। বাংলাদেশের রূপান্তরযোগ্য নোট হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500 এবং 1000 টাকার নোট। আর রূপান্তর অযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা, সোনার রূপা পাওয়া যায় না। বাংলাদেশের রূপান্তর অযোগ্য কাগজি নোট হলো 1 টাকা ও 2 টাকার নোট। আচ্ছা, এই 1 টাকা 2 টাকার নোট ছাড়া বাকি যে নোটগুলো আছে সেগুলাকে হচ্ছে আমরা চাইলে মানে সেগুলার বিনিময়ে হচ্ছে আমরা কি করতে পারবো? সোনা রূপা বা হচ্ছে বৈদেশিক যে মুদ্রা আছে এগুলা কিনতে পারবো। ঠিক আছে? মানে ওগুলা লেনদেনের অন্যান্য ওই স্বর্ণ, রৌপ্য, তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা কেনার কাজে ওই নোটগুলা ব্যবহৃত হতে পারবে। কিন্তু 1 টাকা 2 টাকার যে কয়েনগুলো আছে বা নোটগুলো আছে এগুলা এইসব কাজে ব্যবহৃত হতে পারবে না। এজন্য এগুলো হচ্ছে রূপান্তর অযোগ্য। আচ্ছা, তারপর হচ্ছে গ্রহণের বাধ্যবাধকতার দিক থেকে অর্থকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিহিত অর্থ, একটা হচ্ছে ব্যাংক হিসাব বা ব্যাংক সৃষ্ট অর্থ। ঠিক আছে? তো এতক্ষণ কি পড়লাম যে একটা হচ্ছে ধাতব মুদ্রা। হ্যাঁ, মানে মুদ্রাকে আমরা কয় ভাগে ভাগ করছি? একটা হচ্ছে ধাতব, একটা হচ্ছে কাগজি। ধাতবের মধ্যে আবার আছে প্রামাণিক আর প্রতীকী। আর কাগজির মধ্যে আছে রূপান্তরযোগ্য, রূপান্তর অযোগ্য। অযোগ্য। আচ্ছা, তারপরে এই মানে ধাতব আর কাগজের মুদ্রার হচ্ছে ডিফারেন্সিয়েশন বা হচ্ছে ক্লাসিফিকেশন শেষ। হ্যাঁ, তারপরে হচ্ছে যত ধরনের মুদ্রা আছে এই সব ধরনের মুদ্রার আবার আরেক ধরনের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ চলে এসেছে, সেটা হচ্ছে বিহিত মুদ্রা বা ব্যাংক হিসাব অথবা ব্যাংক থেকে যে নোট সৃষ্টি করা হয়। এখন এটা আর পড়াবো না কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট বা আরেক মিনিট আছে। বিহিত অর্থ বা ব্যাংক সৃষ্ট অর্থ এটা হচ্ছে নেক্সট ক্লাসে এক্সাম নেওয়ার পরে যদি সময় থাকে তাহলে পড়াবো। আর আবারও বলছি, বারবার বলছি, নেক্সট বুধবারের আগে হচ্ছে সবাই ওই প্রিভিয়াস যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম ওটা খুব ভালো করে পড়বে। কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে। নেক্সট ক্লাসে আমরা ধরো 15-20 মিনিট প্রশ্নের অ্যান্সার দিলাম, তোমাদেরকে আবার বুঝিয়ে দিলাম, তারপরে পরীক্ষা নেওয়া শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, পড়াশোনা করো। আজকে ক্লাস তাহলে এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে ম্যাডাম, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।